আমি দেখেছি যে আপনি যেসব দেশে গিয়েছেন, আফ্রিকান দেশে প্রচুর বাঙালি আছে। আমি দেখলাম যে আপনি কোন একটা জায়গায় এমন একটা বাঙালি মার্কেটও দেখিয়েছেন, এরকম কিছু একটা। এই বাঙালিতে আসলে এত নাই, কিন্তু বিষয় হচ্ছে আমি যেখানে যাই ওখানে গেলে আমার পেজের মধ্যে অধিকাংশ মানুষ মেসেজ দেয় যে আমি আছি। আমরা আছি এখানে, হুম। ওই হিসাবে আর কি যাওয়া হয় কয়েকজনের সাথে নিজের দেশের মানুষ দেখা করতে। এমনিতে আফ্রিকার অধিকাংশ দেশে যে যারা আছে প্রবাসী, তারা হচ্ছে মূলত ব্যবসায়ী। ওইখানে চাকরি করার মতো কিছু নেই, তারাই তো খাইতে পারেন, আপনি চাকরি কিভাবে করবেন? হুম হুম হুম। ওখানে যদি আপনি ব্যবসা করেন তাহলে যেতে পারেন। কি কারণ ধরনের ব্যবসা? ওইখানে যে ব্যবসা করবেন এখানে কিন্তু প্রচুর ইনভেস্ট লাগে। ওইখানে গার্মেন্টস ব্যবসা করে অনেকে আছে, গার্মেন্টস গার্মেন্টস বিজনেস। বাংলাদেশের প্রচুর কাপড় যায়। আফ্রিকার অধিকাংশ জিনিস বাংলাদেশের, মানে গার্মেন্টস সেক্টরের। হ্যাঁ, আর নিয়ে যায়। খাবার দাবারের প্যাকেট ট্যাকেট কিছু পেয়েছেন বাংলাদেশি? না, আমি এক আফগানিস্তানের এক গ্রামের ভিতরে ঢুকছিলাম, আমি অবাক। এক গ্রামের ভিতরে বাংলাদেশের বিস্কিট পাইছি, একটা চিকনা চিকনা বিস্কিট আছে না, ওই বিস্কিটটা পাইছি। আমার দোকানদার বলতেছে আপনাদের বাংলাদেশি বিস্কিট আমার দোকানে আছে। আমি বলি, কি বিস্কিট দেখান তো। আমি দেখে আমিও উপকার হয়ে গেছি। কিন্তু বাংলাদেশি বিস্কুট খেয়েছেন, হ্যাঁ, ভালো লাগছে না এত হ্যাঁ। এত গভীরে গিয়ে? এরপরে নেক্সট প্ল্যান কোথায় আছে আপনার? এরপরে ইনশাল্লাহ এখন প্ল্যান করতেছি, আমি তো এই যে ঈদের পরে সম্ভবত কাতার যাব, কাতার? প্রবাসী হবো ইনশাল্লাহ। তো মানে একবারে প্রবাসী চলে বলতে যাচ্ছেন? ঘোরাও হবে, একবারে না, ঘোরাও আচ্ছা। হবে, ট্রাভেল তো চলতেই থাকবে সারা জীবন মৃত্যু পর্যন্ত ইনশাল্লাহ। আচ্ছা। আমার ইচ্ছা আছে যতদিন বেঁচে যদি আল্লাহ বাঁচায় রাখে ইনশাল্লাহ পৃথিবীর 200 দেশ ঘোরা, হয়তো 20 বছর লাগবে হুম। বা 30 বছর লাগবে, এটা কিন্তু আপনি ঘুরবেনই। দীর্ঘ টাইম। কিন্তু কাতার থেকে যাওয়ার পরে ওইখানে হয়তো 1-1.5 মাস 2 মাস থাকবো। তারপর ওইখান থেকে আর কাতারের যে কার্ডটা আছে, এই কার্ডটা পেলে আমার জন্য ভালো হইব ঘোরার জন্য, আরব গালফের সবগুলো দেশে যেতে পারবো। ওইখানে ঘোরার পরে তারপরে আমার প্ল্যান হচ্ছে ইন্দোনেশিয়া, চায়না, ফিলিপাইন, পাপুয়া নিউ গিনিয়া। ইন্দোনেশিয়া এত চমৎকার একটা দেশ, আমার মনে হয় এখন পর্যন্ত কেউ আহ, এত পরিমাণে মানে ঘুরে নাই। যারাই ঘুরছে 1 সপ্তাহ 2 সপ্তাহ ঘুরছে, আমি চাইতেছি আমি যাই টানা 6 মাস থাকবো। ইন্দোনেশিয়াতে? হ্যাঁ, ইন্দোনেশিয়ার টাকার মান জানেন আপনি? জানি অনেক, আমার কাছে পৃথিবীর অধিকাংশ দেশেরই টাকা আছে, আমার কাছে মনে হয় এইরকম 1 বস্তা টাকা আছে। তাই? তাহলে তো আপনি এই টাকাগুলো নিয়ে একদিন আপনার সঙ্গে দেখা করতে হয় যে আপনার কাছে। ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। কিন্তু আপনি যে বললেন না আপনি ঈদের পর কাতার যাবেন, আমি আবার শুনলাম যে ঈদের পর আপনি বিয়ে করছেন। মেয়ে খুঁজতেছি, ইনশাল্লাহ আচ্ছা, হয়ে হ্যাঁ। যাবে ইনশাল্লাহ। মানে কোনটা আগে হবে? কাতার চলে প্রবাসী হয়ে গেলে তো বিয়ে তো পিছিয়ে যাবে। আপনি বিয়ে করছেন না না, বিয়ে কনফার্ম তো যদি নাকি? মেয়ে ঠিক হয় তাহলে হ্যাঁ। বিয়ে আগে, তারপরে কারণ বিয়েটা তো সবার একটা বয়স আছে, এই বয়সের ভিতরেই করা উচিত। আমার মনে হচ্ছে আমার এখনই বিয়ে করা উচিত। আচ্ছা। এই কারণে যদি মনের মতো পাত্রী পাই তাহলে আগে বিয়ে, তারপরে তারপর কাতার কাতার। প্রবাসী। ঠিক আছে, ওকে। আরেকটা হচ্ছে যে আপনার পেজে সবচেয়ে বেশি মেসেজ আসে কি আপনার কাছে? বেশিরভাগ মেসেজ আসে তো মানে অধিকাংশ মানুষ ট্রাভেল করতে চায়। হুম। তো আমাকে নিয়ে যান সাথে। এই জিনিসটা তারা আইডিয়া চায় কিভাবে আহ, ঘুরতে পারে। অধিকাংশ মানুষের কাছে টাকা নাই, কিভাবে ঘুরবে, এই জিনিসটা নিয়ে তারা বেশি চিন্তিত অধিকাংশ মানুষ। আমিও কিন্তু টাকা ছাড়াই ঘোরা শুরু করছি। হুম। আমার যত প্ল্যানিং ট্রাভেলের জগতে সব কিন্তু টাকা ছাড়া শুরু করছি। সাইকেলে 64 তলা ঘোরা, টাকা ছাড়া চিন্তা করছি। তারপরে পায়ে হেঁটে যে সৌদি গেছি, টাকা ছাড়া চিন্তা করছি, আলহামদুলিল্লাহ গেছি। তো আমার যা ট্রাভেল আমি সব টাকা ছাড়াই চিন্তা করছি। এবার যে আমি গেলাম ইয়াতে, এবারও ভাবছি যে আমি টাকা ছাড়াই ঘুরবো। তো এবার মালয়েশিয়া গেলাম, মালয়েশিয়াতে আমার 1 টাকা খরচ হয় নাই, প্রায় 25 দিন ছিলাম। তারপরে থাইল্যান্ডে ছিলাম, থাইল্যান্ডে তো আর খরচ হয়েছে মনে হয় 15-20 হাজার টাকা। অন্য মানুষ যদি থাইল্যান্ডে 1 মাস থাকে তার খরচ দিব 1.5 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা। এখন এখানে তো প্রশ্ন আসে যে আপনি ঘুরতে টাকা লাগে না কেন? আমি আসলে হোটেলে না থেকে আমি রাস্তায় ঘুমে যেতেছি। হুম। আমি থাইল্যান্ডে যা পুলিশ স্টেশনে ঘুমাইছি, পুলিশদের যা বলতেছি আমার থাকার জায়গা দেন, মানুষ তো এটা বলবে না, মানুষ তো যা হোটেলে উঠবে। আমি আমার জায়গাটা তৈরি করে লই। আচ্ছা, আপনার পেজে আমি দেখি যে প্রচুর নেগেটিভ কমেন্টস আসে যে আপনি যে পায়ে হেঁটে যান বা সাইকেল চালায় যান, ওদের প্রথম প্রশ্ন থাকে যে আপনারে পায়ে হেঁটে যেতে বললো কে, সাইকেলে করে যেতে বললো কে। এই একটা ব্যাপার থাকে। আর এই যে দেখেন এই কথাটা আপনি বলছেন না, হুম। এইটা নিয়ে মানুষ উল্টা এখন আপনি বলছেন যে নেগেটিভ কমেন্ট করে, সেম জিনিসটা এই কথাটা বলার কারণে দেখবেন মানুষ আপনাকে সমালোচনা করবে কমেন্টে, আমি বলে দিলাম আগে থেকে। মানে হচ্ছে ভালো বললো দোষ, খারাপ বললো দোষ না, আমি তো মানুষের আপনাকে হয়ে বলবে প্রশ্ন করেছি। না, একটা সময় ছিল যখন বাংলাদেশের 90% বা 70% মানুষ আমাকে নিয়ে সমালোচনা করছে। এখন আমারই নিয়ে যে সমালোচনা করে মানুষ তাকে নিয়ে সমালোচনা করে। তার মানে আপনি বলছেন যে এখন মানুষ আমাকে নিয়ে আমাকে সমালোচনা ভালোবাসে, হবে। হ্যাঁ। সমালোচনা হওয়া ভালো, তাহলে হচ্ছে আসলে নিজের ভুল আগে শুধরানো যায়। আগে মানুষ ভাবতো আর কি যে আমি মনে হয় এটা ভাইরাল হওয়ার জন্য করতেছি, হুম হুম। বা আমি ওই পর্যন্ত যাইতে পারবো না, আমি জাস্ট আমার ওরকম কোনো ইয়া নাই, আমি পারবো না। একটা সময় যখন আমি আস্তে আস্তে আগাইলাম, ইন্ডিয়া গেলাম, পাকিস্তান গেলাম,
আস্তে আস্তে যা মানুষের বিশ্বাসটা আমার প্রতি তৈরি হয়েছে। তবে আমি একটু এখানে বলে রাখি যে আপনি যে মানে আপনাকে পায়ে হেঁটে হজ করতে বলেছে কে, এই কমেন্টটা এই রিসেন্টলি আপনার একটা ইন্টারভিউ থেকে আমি পেয়েছি আর কি। একটু একটা প্রসঙ্গ দিয়ে এই ঘোরাঘুরি প্রসঙ্গটা সম্পূর্ণ শেষ করে দেবো। ধরুন আফ্রিকার দেশগুলোতে না হয় সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরেজি, বা আপনি যে অন্যান্য দেশে গিয়েছেন থাইল্যান্ড বা সৌদি আরব বা আরো অনেক দেশে গিয়েছেন, ওইখানে আসলে ভাষার সমস্যা হয় না যখন প্রত্যন্ত অঞ্চলে যান আপনি? আসলে যারা ভাষা নিয়ে চিন্তা করে ওই মানুষগুলোই দেখবেন ট্রাভেল করতে পারে না। আপনার এক সময় কিন্তু পৃথিবীতে বলতে গেলে কোনো ভাষাই ছিল না, কারণ ভাষাটা তো আমরা নিজেরা আবিষ্কার করছি। তো এটা আছে বডি ল্যাঙ্গুয়েজ, হাতের ইশারা, ঠিক আছে। তো অনেক ট্রাভেলারই আছে যারা, চাইনিজরা দেখবেন পৃথিবীর যে দেশে যাবেন দেখবেন চাইনিজরা ঘুরতেছে, কিন্তু তারা কিন্তু ইংলিশ পারে না, একদমই পারে না। একদমই পারে না। তারা কিন্তু ঘুরতেছে হলে এখন তো ডিজিটাল যুগ, হলে মোবাইলে দেখাইতেছে অথবা হাতের ইশারায় বুঝাইতেছে। তো এই বডি ল্যাঙ্গুয়েজে কথা বলা যায়, ভাষা কোনো সাবজেক্টই না। যাই মনে করবে ভাষা সাবজেক্ট, তাকে দিয়ে ঘুরা হবে না। কিন্তু এমন কখনো হয়েছে ধরেন আপনার একটা জিনিস খুবই দরকার, আপনি এমন একটা জায়গায় গিয়েছেন কোনোভাবেই বুঝাতে পারতেছেন না যে ভাই আমার এই জিনিসটা একটু দরকার, হয়েছে? হয় নাই? তো আপনি খুব লাকি ট্রাভেলার যে আপনি আসলে মানে আমি তো travelling- বুঝাইতে পারি, হ্যাঁ, কারণ আমি travelling ঘুরতে করতে ঘুরতে গিয়ে- আমি অভ্যস্ত হয়ে গেছি, আমি মানুষের মেন্টালিটিটা বুঝি। এখন বুঝাইতে পারতেছি না, আমার হাতে মোবাইল আছে, আমি এটা ছবি দিয়ে দিছি, এই যে এটা দেন। কোন দেশে জানি দেখলাম কোন একজনের মেয়ে আপনার সঙ্গে বিয়ে দিতে যাচ্ছিল, মেয়ে বা বোনকে, আরে এটা হচ্ছে উগান্ডাতে? হ্যাঁ, ওই দিন হাঁটতাছি, এমন টাইমে দেখতেছি ইউনিক, সবাই তো একটা আগ্রহ যে ও হাঁটতেছে কেন, একটা বিদেশি ফরেনার। তো যাই দেখে আমার সেই ডাক দেয়। তো একজনে ডাক দিল, ডাক দেওয়ার পরে সে বলতেছে যে আমার বোন ভিতরে আছে, ওর লগে তোমার বিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে। ডিরেক্টলি অফার। হ্যাঁ, তো এরকম অফার তো ওটা আপনি যে ভিডিও দেখছেন ওই ভিডিওর কথা বললাম, এরকম অফার অহরহ পাইবেন, যদি আপনি যান আপনিও পাইবেন। মানে আপনার কেন চামড়া ওরা? সাদা তো, হ্যাঁ, ও আপনার চামড়ার জন্য মানে একটু এখন উজ্জ্বল চামড়াটা ত্বকের হচ্ছে, হলে? বিষয়টা হচ্ছে ওরা যে ওদের পুরুষ আছে না, ওদের পুরুষ ওরা বিশ্বাস করে না, কারণ আচ্ছা, ওদের পুরুষ খারাপ জিনিসের ভিতরে একটু ইয়া থাকে বেশি। ইনভলভ থাকে ওরা মানে সাংসারিক টাইপের হয় না, কথা আফ্রিকান বুঝছেন। অঞ্চলে। যার কারণে ওরা মনে করে সাদা মানুষগুলো হচ্ছে সাংসারিক। আমরা কিন্তু যেমন বাংলাদেশে দেখেন, আমরা বিয়ে করলে বউ বাচ্চার খেয়াল রাখি, বউয়ের খেয়াল রাখি, মায়ের খেয়াল রাখি, সবার ইয়া করে। কিন্তু আফ্রিকার মধ্যে হচ্ছে, ও দেশে আমি এত পরিমাণে হোটেল দেখছি, আমি আমার জীবনে এত হোটেল কোনো খালি শুধু উগান্ডার মধ্যে বা কেনিয়ার মধ্যে এক একটা দেশে যত পরিমাণে হোটেল আছে, আমার মনে হয় পৃথিবীর 20টা দেশ মিলে এত হোটেল নেই। প্রতি কাইকে কাইকে হোটেল, প্রতি গল্লিতে হোটেল, জঙ্গলে গেলে হোটেল, জেনে যাবেন হোটেল। এত হোটেল থাকার কারণ কি বুঝতেছেন? হুম হুম হুম। এই হচ্ছে বিষয়। আচ্ছা, আমরা তো আরেকটা জিনিস দেখেছি যে উগান্ডার মানুষ, যে যেটা বলছিলেন যে ওরা নাকি অনেক বিয়ে করে এবং এক একটা ফ্যামিলিতে অনেক বাচ্চা কাচ্চা থাকে, এটা কি সত্য? হ্যাঁ, উগান্ডাতে একটা ফ্যামিলি আছে, তো একটা মহিলা আছে, আমি ভাবছিলাম যাব, পরে তার হচ্ছে 54টা বাচ্চা মাশাআল্লাহ। একজনের। তার নাকি একজনই? বাচ্চা হলে 3টা 4টা কম হয় না। তা আমি ভাবছিলাম যাব, দূরত্ব অনেক ডিস্টেন্স বেশি ছিল, এখান দিয়ে আমার ফ্লাইটের টাইমও কমে আসছে, যার কারণে আমি যেতে পারিনি। তো এবং আরেকটা বিষয় হচ্ছে যে মানে বিয়ে কি একাধিক বিয়ে করে পুরুষরা ওখানে এরকম? আর কি আপনি পুরুষতান্ত্রিক না যেমন নারীতান্ত্রিক আমি সমাজ? প্রথমবার যখন ইথিওপিয়া গেলাম, হ্যাঁ। এত পরিমাণে রাস্তায় মানে সাধারণ মানুষের তো মনে হইতেছে যে রাস্তার শিশু, পথ শিশু বেশি, আচ্ছা, মানে ওদেরকে জন্ম দিয়ে ফালাই দিতেছে, ওদেরকে ওদের মাও নেই বাবাও নেই। অধিকাংশ শিশু রাস্তার মধ্যে ঘুরতেছে, তাদের কেউ নাই। এখন ওই শিশুগুলা কি করে, সবার হাতে একটা করে বোতল থাকে, সব নেশাক্ত। এবং আচ্ছা, ওরা কি করবে, ওদের তো কিছু করার নেই। গভর্নমেন্ট কিছু করে না এদের জন্য? তারা অধিকাংশ মানুষ থাকে, আপনাকে প্রথমেই বললাম, উলঙ্গ। যারা শহরাঞ্চলের মানুষ তারাও কিভাবে পোশাকহীন ভাবে ঘোরাফেরা করে নাকি শহরগুলো একটু না, ভালো আছে? পোশাক তো অবশ্যই পরে, কিন্তু তারা এখনো অনেক মানুষ আছে না, পৃথিবী সম্পর্কে বুঝে না, মানুষ কাপড় কেন পরে। হুম, ঠিক আছে, আদিম যুগে মানুষ এরকম থাকতো না, তাদের মেন্টালিটিটা অনেকটা এরকম। ইথিওপিয়াতে, আবার কেনিয়াতে এই জিনিসটা আমি দেখিনি, উগান্ডাতে, রুয়ান্ডাতে? ওখানে দেখিনি, এটা আমি ইথিওপিয়াতে পেয়েছি। তো এই জিনিসগুলো সম্ভবত ওই ইথিওপিয়া আর তানজানিয়াতেই সম্ভবত বেশি। আচ্ছা, রিসেন্টলি বাংলাদেশে নির্বাচন হলো, আপনি তো বললেন না একটু আগে যে রুয়ান্ডা বা উগান্ডা আপনি ইলেকশন দেখে এসেছেন ইদি আমিনের। না, একদিন পরে ইলেকশন ছিল, আমি আগের দিন ফ্লাইট ছিল আমার ফ্লাইট ছিল, বাংলাদেশে। তাহলে একটু ওখানকার নির্বাচন পরিবেশ কেমন দেখেছেন? ওখানকার নির্বাচন ওইখানে কেমন? পুরা দেশে আমি তো মোটামুটি উগান্ডায় 3-4 হাজার কিলোমিটার সফর করছি। হুম। তো ওই 3-4 পুরা দেশটার মধ্যে যত পোস্টারই আছে সবই তার। তো শুধু ওইখানে, ইদি আমিনেরই? ওইখানে লাস্ট দিন খালি যেদিন ইলেকশন, ওই দিন আগের দিন দেখলাম যে আহ, সবাই ইয়া করতেছে, মিছিল দিতেছে, তো সব তারই। মানে বিরোধী দল নেই?
তাহলে আর ইলেকশন কিসের হচ্ছে এখানে? আচ্ছা যাই হোক, এটা আমরা পরবর্তীতে শুনবো গল্প। আমি একটু এই সফর শেষ করে জুলাই আগস্ট প্রসঙ্গে আসতে চাই। জুলাই আগস্ট আন্দোলনের সময় তো আপনি ছিলেন, বিশেষ করে আমি যদি ভুল না করি 5ই আগস্ট আপনার অনেক ভয়াবহ অভিজ্ঞতা আছে। আপনি এসেছিলেন, আপনার আমার তো সামনে একটা ইয়ে অনেকে লাগছিল প্রকাশ, এখানে। হ্যাঁ আমি সেই গল্পটা শুনতে চাই। আপনি 5ই আগস্ট কখন রওনা হয়েছেন? এবং আপনি, আমার যতটুকু মনে আছে যে আপনি আমাকে 2-3 বার ফোন দিয়েছিলেন যে ভাই জি। আমাকে একটু আপডেট দেন কি হচ্ছে দেশে বা কি, কারণ নেটওয়ার্ক পাচ্ছি না, খোঁজ খবর পাচ্ছি না, রাস্তায় মানুষ দেখছি না। আমি সেই গল্পটা একটু আপনার থেকে শুনতে চাই আসলে 5ই ওই আগস্টের। দিন সকাল সকাল বাইরে হয়েছি, বাইরে হওয়ার পরে তারপর আমরা নামছি, নামার পরে মানুষ দেখি না, তো আমরা মনে মনে চিন্তা করতেছিলাম আজকে তো গণভবনে সবাই যাবে, মানুষই তো রাস্তায় নাই, আসলেই কি যাবে, কোন আমরা জায়গায় ছিলেন, কনফিউজ হয়ে কতজন যেতেছিলাম। ছিলেন তখন আমরা আপনারা? তো শুরু করছি আমাদের বাসা হলো এই যে সানারপাড় হুম সাইনবোর্ড, হুম হুম এখান থেকে হাঁটার কোনো মানুষই দেখিনি। আস্তে আস্তে তারপর আমরা চিন্তা মানুষ না থাকলে নাই, আমরা আগানো শুরু করি। তারপর আমরা রাস্তায় আসলাম, দেখি পুলিশ। তো পুলিশ আমাদের দেখেই বলতেছে ভিতরে যাও, তারপর আমরা ভিতরে চলে গেছি। তারপর আমরা চিন্তা করলাম তাহলে ভিতর দিয়ে যাই। পর আমরা মাগুর খামার সাইনবোর্ডের ভিতর জায়গা আর কি, এই ভিতর দিয়া তারপর আমরা এই রায়েরবাগ সাইডে ঢুকলাম। ঢুকার পর তারপরে যেয়ে দেখলাম যে বিশাল বড় এক মিছিল এলো, কোন জায়গাতে বাইরে আল্লাহ জানে। তো তখন আমরা শুনি এক রায়, একটু পর পর পুলিশে গুলি মারতেছে, আর দেখলাম যে কয়েকজন মানুষ এরকম আলগায় আছে না, ওই লাশ লাশ তারা মারা গেছে নাকি আমি জানি না, যাই হোক ওই গুলিবিদ্ধ মানুষগুলাকে এরকম আলগায় নিয়ে নিতেছে, সম্ভবত 6জন বা 7জন দেখছি হুম হুম। এরকম। তো যখন পুলিশে ফায়ার মারতো তখনই সবাই একটা দৌড়ানি দিত, তারপর আবার সবাই ভিতরের দিকে এরকম আসতো। তো এরকম 2-3 বার হয়েছে। একবার আমার এই যে এই বাম পায়ে লাগছে, গোড়ালিতে রাবার রাবার লাগছে বুলেট। আর কি, তো ছিলে গেছে। এটা ব্যথাও প্রায় আমার মনে হয় 3-4 দিনের মতো মনে হয় ছিল। আচ্ছা, একটা বই আছে আপনার সামনে, জি। আমি একটু এই বইটা নিয়ে কথা বলতে চাই। বইটা হচ্ছে আপনার বাবার লেখা। জি। অনেকেই জানেন না আপনার বাবার পরিচয়টা, যদি তার আগে একটু বলেন যে আপনার বাবার পরিচয়টা। আসলে আমি এখন পর্যন্ত আমার বাবার পরিচয় কখনোই দিই নাই। উনি একজন আহ, দেশপ্রেমিক মানুষ ছিল, দেশ পাগল বলতে পারেন। হুম উনি হুম। এতটাই দেশ পাগল ছিল, উনি মৃত্যু পর্যন্ত শুধু দেশের কথাই ভাবছে। এই বই কিন্তু উনি 30 বছরে গবেষণা করে লিখছে দেশের জন্য। উনি ইতিহাস নিয়ে এত পরিমাণে পড়াশোনা করছে, পৃথিবীতে কোন জায়গায় কি হইব, বাংলাদেশে কি হইতেছে, এগুলো অনেক কিছুই কিন্তু এই বইতে আগে থেকেই লেখা। আমি বইটা প্রসঙ্গে একটু যদি কথা বলতে চাই, বইটা আমি একটু পড়েছিলাম, একটা জায়গায় দেখলাম যে লেখা আছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয় তার 3 মাস আগে আপনার বাবা জিয়াউর বলেছিল, রহমানকেই বলছিল। জিয়াউর রহমানকে বলেছিল যে আপনাকে হত্যা করা হতে পারে, বা এটা প্রায় প্ল্যানটা কনফার্ম চূড়ান্ত, কিন্তু তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেটাকে আসলে, প্ল্যান বলতে কি, উনি সবকিছু আগে আগে বুঝতো কোন সময় কি হবে। বা কি না আহ, বুঝা, আর একটা বিষয় হচ্ছে ঠিক আছে, তো কনফার্ম এই নিশ্চিত কারণে বলা। কিভাবে জানতো? ওনার সঙ্গে কি সামরিক বা এরকম কারোর সঙ্গে যোগাযোগ ছিল, বা কিভাবে উনি না আর কি না, কি সঙ্গে এরকম যুক্ত কিছু ছিল? না। উনি এত পরিমাণের গবেষণা করতো, এত পরিমাণের এগুলা নিয়ে থাকতো, উনি সবকিছু আগে আগে বুঝতো। এই যে আরব বসন্ত হইলো, ঠিক আছে, কবে, 2012 সালে। উনি এই বই তো লেখছে, লেখছে যে 1990 সালে। হুম। উনি যা লেখা গেছে এগুলা কিন্তু পৃথিবীতে এখন ঘটতেছে। আচ্ছা, আপনি জিনিসটা আমি পড়ছেন একরকম, উপস্থাপনা করছেন আরেক রকম। না যেহেতু আমি বলতে ভুল করেছি অথবা বুঝতে ভুল করেছি, আপনি একটু আমাকে বিষয়টা ক্লিয়ার করে দেন, তাহলে দর্শকদের বুঝতে সুবিধা হবে। ইনি এখানে এটা লেখছে, ইতিমধ্যে হঠাৎ জিয়াউর রহমানের মৃত্যুর সংবাদ প্রচারিত হয়। এই ধরনের ঘটনা ঘটার 3 মাস আগেই রাজনৈতিক গোয়েন্দা সংস্কার কর্মকর্তার সাথে আমার একটা বৈঠক হয়। সেখানে আমি তাদেরকে নির্ভয়ে নির্দ্বিধায় জানিয়েছি যে জিয়াউর রহমানকে আর ধরে রাখা যাবে না, অচিরেই একটা অঘটন ঘটতে যাচ্ছে। আমার কথা মতো ঘটনাটি ঘটেই গেল। আমাকে উদ্দেশ্য করে জিয়াউর রহমান একটা কথা বলল, 2 নৌকায় পা দিলে পরিণত হবে ভয়াবহ। আমাকে নিয়ে রাজনৈতিক মহলে ঝড় উঠেছিল, কিন্তু আমাকে কেউ ধরে রাখতে পারেনি। কিন্তু জবাবদিহিতায় আমার মুখোমুখি হতে কেউ রাজি নয়। যখন বিচারপতি আব্দুল সাত্তার স্থায়ী রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতায়, তখন আমি বিভিন্ন রাজনৈতিক মহলে একটা কবিতা কার্ডে ছাপিয়ে পাঠাই। বেগম খালেদা জিয়াকেও একটা কার্ড দেওয়া হয়। আমার লেখা কবিতাটি ছিল, জিয়া তুমি কোথায় আমি দেখি, মুখ ভাষায় থেকে থেকে জেনেছো আমায়, বলবে কি। তো এখানে তো ওই বিষয়টা যে আমি যেটুকু পরে বুঝেছিলাম যে বলা, এরকমটাই বলা হয়েছে যে আপনার বাবা হয়তো বা কোনোভাবে বুঝতে পেরেছিলেন যে তাকে হত্যা করা হতে পারে, এবং তিনি জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে ওটা তো জানিয়েছিলেন, ওনাদেরকেই জানাইছে। উনি জানিয়েছিল আর কি। সবকিছু, এই যে উনি যে বই লেখছে সবকিছু অ্যাডভান্স লেখছে। অ্যাডভান্স বলতে পৃথিবীতে ভবিষ্যতে কি মানে হবে। তিনি তার আন্দাজ থেকে, অনুমান নির্ভর করে, তো উনি তিনি তার জ্ঞান থেকে আসলে এই বইটা জি, লিখেছেন। বইটা সম্পর্কে একটু দর্শকদেরকে দেখাতে চাই, যদি বইটার নামটা বলতেন। এই এবং বইটা কিন্তু লেখছে বাংলাদেশের জন্যই। এই বইটা আমি মনে করি বাংলাদেশের বর্তমান যে সিচুয়েশন, বাংলাদেশের অনেক দরকার। মানে আচ্ছা, এখানে লেখছে যে বাংলার বিপ্লব চাই,
অনেক এই বইটা ছাপা হয়েছে 2002 সালে। আচ্ছা, নামটা হচ্ছে বাংলা ভারত বনাম ইউরোপ ও বিশ্ব রাজনীতি, প্রথম খণ্ড। এটা কয়টা এই খণ্ড? বই বেগম খালেদা জিয়া অতীতে যারা প্রধানমন্ত্রী ছিল, যারা ছিলেন সবার কাছেই ছিল। আচ্ছা আচ্ছা, আপনার সবার বাবা কাছে লেখা বইটা, হ্যাঁ। তাই তো? ঠিক আছে। তো আমরা আসলে এই বিষয়গুলো অনেকে জানতাম না যে আপনার বাবা কোথা থেকে বা আপনার যে পরিচয়টা, আমরা আলিফকে চিনতাম যে আলিফের বাবারও যে একটা ভালো পরিচয় ছিল, অনেকে হয়তো সেটা জানতো না, আজকে জেনে গেল। এখন বলতে চাই শেষমেশ দেশের নাগরিক হিসেবে আসলে ভবিষ্যৎ বাংলাদেশে আসলে আপনি কেমনটা আশা করেন? আসলে প্রতিটা নাগরিকই তো চাই নিজের দেশটা ভালো থাকুক। তো সব সময় চাই, আমার বাবার স্বপ্ন ছিল এই দেশ গড়বে, আমারও এখন স্বপ্ন হচ্ছে এই দেশ গড়া। আমি হয়তো রাজনীতি জীবনে করব না, এইগুলা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। বাংলাদেশের রাজনীতি টোটালি কোন দিকে যেতেছে আমি নিজেও বুঝতেছি না। আচ্ছা, তো এই কারণে আমি অন্যভাবে চিন্তা করতেছি। আমি যে চিন্তাটা করছি এটা এখানে বলবো না, মানুষের কাছে অবিশ্বাস্য মনে হইব কোনো ছবির মতো কাহিনী। তবু আপনি তা আমি বলতে যে পারেন, শেয়ার জিনিসগুলা করতে পারেন আমাদের আমি সঙ্গে। নিজে কইরা দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা, মানে হচ্ছে আপনি মানুষ বলতে চান যেরকম না, আগে করে অবিশ্বাস দেখাতে করছে চান। আমাকে, আমি চাই আর অবিশ্বাস না করুক। না করুক, এবার আমি কইরা দেখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে আলিফ, আপনার সঙ্গে অনেক আড্ডা দিয়েছি। কিন্তু খুব শিগগিরই এটা আমি নিজের থেকে শেয়ার করব। আচ্ছা ঠিক আছে আলিফ, আপনার সঙ্গে অনেক আড্ডা দিয়েছি, কথা বলেছি, বিশেষ করে আপনার এই যে যাত্রা, ট্রাভেলিং এর অনেক গল্প শুনেছি, আমার নিজের অনেক প্রশ্ন ছিল, ভালো লেগেছে। ভালো থাকবেন আপনি। অবশ্যই আর আপনাকে ধন্যবাদ। যারা সমালোচনা করে বা যারা পছন্দ করে, কিছু বলবেন নাকি তাদের জন্য? না না, সমালোচনা অবশ্যই থাকা উচিত। সমালোচনা না করলে আপনি তো নিজের দুর্বলতা বুঝবেন না। হুম হুম হুম। তা আমাকে যারা সমালোচনা করছে, আমি তো একসময় কথাই বলতে পারতাম না। তো সেখান থেকে এখন মোটামুটি অল্প কথা বলতে পারি। এখনো আজকে অনেক ভুল হয়েছে আমি জানি। এরকম কথা বলতে বলতেই শিখবো। তো আপনারা সমালোচনা করবেন, আমি শিখবো। সমালোচনা করলে আসলে ভুল ধরা পড়ে, শুধরানো যায়। ঠিক আছে আলিফ, আপনি ভালো থাকবেন। দর্শক, এতক্ষণ আড্ডা দিচ্ছিলাম আলিফ মাহমুদের সঙ্গে, কথা বলছিলাম তার সঙ্গে, তার অভিজ্ঞতা শুনছিলাম। নিজেও অনেক প্রশ্ন ছিল, উত্তর বের করার ট্রাই করেছে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।